আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 2। লেসন 2তে রয়েছে একটি পোয়েম, টু মাদার্স রিমেম্বার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইউনিট 11 এর লেসন 2তে যে পোয়েমটি রয়েছে টু মাদার্স রিমেম্বার, এই পোয়েমের প্রতিটি লাইনের বাংলা অর্থ এবং প্রতিটি স্ট্যাঞ্জার ব্যাখ্যা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও এই পোয়েমের যে কবি রয়েছেন জোয়ান স্নো ডানকানসন, তার সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। তারপর প্রতিটি লাইনের বাংলা অর্থ আমি পড়িয়ে দেব, প্রতিটি স্ট্যাঞ্জার ব্যাখ্যা দেখাবো। এই পোয়েমে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড রয়েছে যেগুলোর অর্থ তোমাদের জানা দরকার, আমি সেই ওয়ার্ড মিনিংগুলোও তোমাদেরকে দেখাবো। মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি তোমাদেরকে বলতে চাই, যদি পোয়েমে তোমরা 10 নাম্বার পেতে চাও তাহলে প্রতিটি কবিতা, প্রতিটি লাইন ভালোভাবে বুঝতে হবে। তোমরা যদি কোনো কবিতা ভালোভাবে বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারবে না। এই জন্য ধৈর্য সহকারে তোমাদেরকে ক্লাসটি দেখতে হবে এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে। যদি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পারো তাহলেই তোমরা পোয়েম থেকে কোয়েশ্চেনের আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি তোমাদের বইয়ের অন্যান্য কবিতার ভিডিওগুলো পেতে চাও তাহলে সরাসরি চলে যাবে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ বাড়ি 71। চ্যানেলে যাওয়ার পর এখানে তোমরা একটা প্লেলিস্ট খুঁজে পাবে। প্লেলিস্টে ঢুকলেই তোমরা দেখতে পারবে ক্লাস 9-10 অল পোয়েমস নামে একটি প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টে ক্লিক করলেই তোমাদের বইয়ের অন্যান্য পোয়েমের ভিডিওগুলো পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করি। কবিতার নাম হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড, মনে পড়ে দুই মায়ের কথা। এই পোয়েমটি লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। তোমরা এখানে দুইটি পিকচার দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন এই কবিতার কবি। ডানকানসন জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 24শে মার্চ এবং মৃত্যুবরণ করেন 2021 সালের 29শে অক্টোবর। তিনি ছিলেন একজন ইংরেজ রাইটার, লেখক, পোয়েট, কবি, মিউজিশিয়ান, সঙ্গীত শিল্পী অ্যান্ড পাবলিক স্পিকার এবং বক্তা। কবি বলছেন, আই হ্যাড টু মাদার্স আই ক্লেম। কবি প্রথম লাইনে দাবি করছেন যে তার দুইজন মা ছিল। আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, আমার দুইজন মা ছিল। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, একই নামের দুইজন ভিন্ন ব্যক্তি ছিল। আসলে কবি এই দুই লাইন দিয়ে কি বোঝাতে চেয়েছেন আমরা একটু পরেই তা বুঝতে পারবো। কবি কেন বলেছেন যে তার দুইজন মা ছিল। টু সেপারেট ওমেন, দুইজন ভিন্ন ব্যক্তি। ডাইভার্স বাই ডিজাইন, দুইজন ভিন্ন মহিলা ছিল কিন্তু তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার এবং শারীরিক যে গঠন সেগুলো ছিল ভিন্ন। বাট আই লাভড দ্যাম বোথ, কিন্তু আমি তাদের দুইজনকেই ভালোবাসতাম। বিকজ দে ওয়ার মাইন, কারণ তারা ছিল আমার মা। প্রথম স্ট্যাঞ্জা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন আমরা চলো এক্সপ্লেনেশনটা দেখি। ইন দিস স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জাতে দ্য পোয়েট ক্লেইমস দ্যাট, কবি দাবি করেন যে শি হ্যাড টু মাদার্স, তার দুইজন মা ছিল। উইথ দ্য সেম নেম, একই নামের। বাট টু ডিফারেন্ট পিপল, কিন্তু ওই দুইজন মহিলা ছিল ভিন্ন। They were distinctive in their physical appearance and shape, তারা ছিল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং গঠনগত দিক থেকে ভিন্ন। দ্য পোয়েট লাভড দ্যাম ভেরি মাচ, কিন্তু কবি তাদের দুইজনকেই অনেক বেশি ভালোবাসতেন। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথম মা ছিলেন তিনি যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। অর্থাৎ কবি ছোটবেলায় তার যে মাকে দেখেছিলেন সেই মায়ের কথা তিনি এখানে বলছেন। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড, তিনি জন্ম দিয়েছেন এবং লালন পালন করেছেন। অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, কর্মজীবনের সূচনা করেছেন। কবি যে এই পর্যন্ত এসেছেন, এই পর্যন্ত আসতে তার মা তাকে অনেক বেশি সহযোগিতা করেছেন। শি ওয়াজ দ্য ওয়ান হোজ ফিচার্স আই বিয়ার, তিনি ছিলেন এমন একজন মা যার বৈশিষ্ট্যগুলো আমি ধারণ করেছি। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়ার, কবির মায়ের মুখমণ্ডল যেমন ছিল, অর্থাৎ দেখতে তিনি যেমন ছিলেন কবিও তার মায়ের মতো হয়েছেন। ইন দিস স্ট্যাঞ্জা, এই স্তবকে দ্য পোয়েট এক্সপ্লেন্স দ্যাট, কবি ব্যাখ্যা করেন যে দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ রেয়ার অ্যান্ড হেল্প হার টু মেক এ ব্রিলিয়ান্ট কেরিয়ার, প্রথম মা যিনি ছিলেন তিনি তাকে জন্ম দিয়েছেন, তাকে লালন পালন করেছেন এবং একটি উজ্জ্বল কেরিয়ার গঠন করতে সাহায্য করেছেন। শি বিয়ার্স হার মাদার্স ক্যারেক্টারিস্টিক্স, তিনি তার মায়ের সমস্ত বৈশিষ্ট্য পেয়েছেন। উইথ ফেশিয়াল এক্সপ্রেশন, তার মা দেখতে যেমন ছিল কবি তো সেরকম হয়েছেনই এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো তিনি পেয়েছেন। শি গেভ মি হার লাভ, তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছেন। হুইচ ফলোজ মি ইয়েট, যে ভালোবাসাটা এখনও আমার মধ্যে রয়েছে।
অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট, এবং তিনি তার ভালোবাসার মাধ্যমে কাজকর্মের মাধ্যমে অসংখ্য উদাহরণের সৃষ্টি করেছেন। অ্যাজ আই গট ওল্ডার, এখন যখন আমি বৃদ্ধ হচ্ছি, শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, অন্যদিকে তিনি এখন তরুণী হচ্ছেন। অর্থাৎ কবি যখন ছোট ছিলেন তখন তার মা ছিল মধ্যবয়স্ক, কবি যখন বড় হয়েছেন তখন তার মা এখন বৃদ্ধ হচ্ছেন। তার মানে হচ্ছে কবি এক সময় অনেক ছোট ছিলেন, শিশু ছিলেন, আর এখন কবির মা বৃদ্ধ হয়েছেন। এখানে কবির মাকে একটি শিশুর সাথে তুলনা করেছেন। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, এবং আমরা এখন সেইভাবে হাসাহাসি করি যেভাবে একজন মা তার মেয়ের সাথে হাসাহাসি করে। এবার আমরা দেখব তৃতীয় স্ট্যাঞ্জা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। ইন দিস স্ট্যাঞ্জা, এই স্তবকে দ্য পয়েট সেজ দ্যাট, এই স্তবকে কবি বলেন, হার মাদার মেক্স অ্যান আউটস্ট্যান্ডিং এক্সাম্পল গিভিং হার ডিভাইন লাভ, কবির মা তাকে স্বর্গীয় ভালোবাসা প্রদান করার মাধ্যমে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। নাও শি ইজ গ্রোয়িং ওল্ডার, এখন তিনি বৃদ্ধ হচ্ছেন, বাট হার মাদার ইজ গ্রোয়িং ইয়াঙ্গার, তা কবি এখন বৃদ্ধ হচ্ছেন কিন্তু তার মা এখন তরুণী হচ্ছে। মানে হচ্ছে ওই যে বললাম যে বৃদ্ধ মানুষদেরকে শিশুর সাথে তুলনা করা হয়, এখানে তার মাকে এখন শিশুর সাথে তুলনা করছেন। অ্যান্ড দে এনজয় দিয়ার লাইফ অ্যাজ আদার্স ডু, এবং অন্য মানুষরা যেভাবে আনন্দ ফুর্তি করে তাদের জীবনকে এনজয় করে, কবি এবং কবির মা তাদের জীবনকে সেভাবেই উপভোগ করছেন। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাদার ক্লাউডেড সো, কিন্তু এমন একটি সময় আসে যখন তার মা দুর্বল হয়ে পড়ে। অ্যান্ড আই সেন্সড দ্যাট, এবং আমি অনুভব করতে থাকি যে দ্য মাদার আই নিউ উড সন গো, যে মাকে আমি চিনি তিনি খুব শীঘ্রই চলে যাবেন। এখানে চলে যাওয়া বলতে মৃত্যুকে বোঝানো হয়, অর্থাৎ যেহেতু তার মা এখন বৃদ্ধ, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। সো কুইকলি শি চেঞ্জড, এবং খুব দ্রুতই তিনি পরিবর্তন হতে থাকেন। অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, এবং পরিবর্তন হওয়ার পর তাকে এখন অন্য মানুষের মতো দেখাচ্ছে। এ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার, বৃদ্ধ বয়সে তার মাকে এমন মহিলার মতো দেখাচ্ছে, কবির কাছে মনে হয় তিনি হচ্ছেন এমন একজন মহিলা যে মহিলাটি তার মায়ের পোশাক পরে আছেন। একটু ভিন্নতা চলে এসেছে। চলো এবার দেখি 4 নম্বর স্ট্যাঞ্জা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। ইন দিস স্ট্যাঞ্জা, এই স্তবকে দ্য পয়েট টেলস দ্যাট, কবি বলেন যে হার মাদার উইল সুন চেঞ্জ, তার মা খুব শীঘ্রই পরিবর্তন হবেন। অ্যাজ শি হ্যাজ বিকাম উইক অ্যান্ড ফেডেড মেন্টালি, যেহেতু তিনি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। হার চেঞ্জ ইজ নাও লুকিং আননোন অ্যাজ শি বিকামস ওল্ড, এবং তার মধ্যে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটা এখন অপরিচিত মহিলার মতো লাগছে, কারণ হচ্ছে তিনি এখন বৃদ্ধ হয়েছেন। আর স্বাভাবিকভাবে একজন অল্প বয়স্কা মহিলা দেখতে যেমন লাগবে, তিনি যখন বৃদ্ধ হবেন তখন অবশ্যই তাকে পূর্বের মতো দেখাবে না। এই যে একটা স্বাভাবিক পরিবর্তন, 2 স্টেজে 2টি পরিবর্তন, কবির মায়ের মধ্যে এখন সেই পরিবর্তনটাই এসেছেন। কবি তারপরে বলছেন, ওহ শি লুকড দ্য সেম, কবির মায়ের মধ্যে পরিবর্তন এসেছে, আগের মতোই দেখাচ্ছে। অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেংথ, বিশেষ করে তার মায়ের যে হাতগুলো ছিল সেই হাতগুলা আগে দেখতে যেমন ছিল এখনও দেখতে একই রকম দেখাচ্ছে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, কিন্তু এখন তিনি একজন শিশু। অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, এবং আমি হচ্ছে তার একমাত্র শক্তি। কবির মাকে এখানে শিশুর সাথে তুলনা করা হয়েছে, কারণ বৃদ্ধ মানুষ শিশুর সমান, এই অর্থে কবির মাকে এখানে শিশুর সাথে তুলনা করা হয়েছে। এবং কবিকে এখানে তার মায়ের শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ কবি যখন শিশু ছিল তখন তার মা তাকে লালন পালন করত, এখন তার মা বৃদ্ধ হয়েছে মানে শিশু হয়ে গেছে, এই অর্থে কবি এখন তার মাকে লালন পালন করছে, দেখাশোনা করছে। উই উড কাম ফুল সার্কেল উই ওমেন 3, এখানে কবি বলছেন যে আমরা 3 জন মহিলা একটি চক্রের মধ্য দিয়ে এখানে এসেছি। 3 জন মহিলা কে কে? কবি পরের লাইনেই তা বলে দিচ্ছেন। মাই মাদার দ্য ফার্স্ট, প্রথম জন হচ্ছে আমার মা। দ্য সেকেন্ড, দ্বিতীয় জন হচ্ছে আমার মা। অ্যান্ড মি, এবং আমি নিজে। অর্থাৎ প্রথম মা হচ্ছে কবি যখন ছোট ছিল, কবির মা যখন অল্প বয়স্ক ছিল সেই মা,
এবং দ্বিতীয় মা হচ্ছে কবির মা যখন বৃদ্ধ হয়েছে সেই মা এবং কবি নিজে। আমরা পঞ্চম স্ট্যাঞ্জার ব্যাখ্যা দেখব। ইন দিস স্ট্যাঞ্জা এই স্তবকে দ্য পোয়েট টেলস দ্যাট কবি বলেন যে দো হার মাদার হ্যাজ চেঞ্জড ফিজিক্যালি, যদিও তার মা শারীরিকভাবে পরিবর্তন হয়েছেন, বাট লুকস লাইক বিফোর, কিন্তু তাকে দেখতে পূর্বের মতোই দেখাচ্ছে। শি অলসো মেনশনস দ্যাট, কবি আরও উল্লেখ করেন যে হার মাদার ইজ নাও লাইক এ চাইল্ড, যেহেতু তার মা এখন একজন শিশুর মতো। শি লুকস আফটার হার মাদার অ্যাজ শি লুকস আফটার হার ইন হার চাইল্ডিস, কবি নিজে এখন তার মাকে সেইভাবেই যত্ন নিচ্ছেন যেভাবে কবির মা কবিকে ছোটোবেলায় যত্ন নিত। নাও এখন দে আর 3 ওমেন, এখন তারা 3 জন মহিলা। হার ইয়াং মাদার, তার তরুণী মা, হার ওল্ড মাদার, তার মা যে এখন বৃদ্ধ হয়েছেন সেই মা, অ্যান্ড দ্য পোয়েট হারসেলফ, এবং কবি নিজে। আশা করি তোমরা এই স্ট্যাঞ্জার অর্থটি ভালোভাবে বুঝতে পেরেছ। এইবার আমরা এই কবিতার সর্বশেষ স্ট্যাঞ্জা দেখব। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, এবং যদি আমার সন্তান কোনোদিন এই পৃথিবীতে আসে, অর্থাৎ কবির কোনো সন্তান যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে, হোয়েন এ নিউ মাদার কামস, যখন একজন নতুন মা আসবে, অ্যান্ড দ্য ওল্ড গোস, এবং বৃদ্ধ যে মা রয়েছে তারা পৃথিবী ছেড়ে চলে যাবে, এরকম সময় যদি কখনো আসে, আই উড আস্ক অফ দেম নাথিং দ্যাট আই ডিডন্ট ডু, তখন তিনি তার সন্তানদেরকে, মেয়েদেরকে কি বলবেন? আমি তাদেরকে তা কখনোই করতে বলবো না যা আমি কখনোই করিনি। অর্থাৎ কবি যা করেননি, কবি তার সন্তানদেরকে তা করতে বলবেন না। কবি যা করেছেন, কবি তার সন্তানদেরকে তাই করতে বলবেন। এবং কবি তার সন্তানদেরকে আরও বলবেন, লাভ বোথ অফ ইউর মাদার্স, তুমি তোমার 2 মাকেই ভালোবাসবে, অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, যেহেতু 2 জনই তোমাকে ভালোবাসা দিয়েছেন। তার সন্তান যখন ছোট থাকবে কবি নিজে তাকে বড় করবেন, আবার তার সন্তান যখন বড় হবে তখন কবি বৃদ্ধ হয়ে পড়বে, তখন কবির সন্তান যেন কবির যত্ন নেয়, এই কথাটি এখানে কবি বলেছেন। চলো আমরা সর্বশেষ স্ট্যাঞ্জার ব্যাখ্যাটি দেখি। ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা, সর্বশেষ স্তবকে দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলেন যে ইফ হার ডটার্স আর বর্ন, যদি তার মেয়ে কখনো জন্মগ্রহণ করে, she will tell them to do what she does for her mothers, তিনি তার মায়ের জন্য, অর্থাৎ কবি তার মায়ের জন্য যা করেছেন, কবি তার সন্তানকে তাই করতে বলবেন। she will also advise her, তিনি তার সন্তানকে আরও উপদেশ দিবেন, to love their mothers, তার সন্তানরা যেন তার মায়েদেরকে ভালোবাসে, as she loves them, যেভাবে কবি তার সন্তানদেরকে ভালোবেসেছেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কবিতার প্রতিটি লাইনের অর্থ ভালোভাবে বুঝতে পেরেছো এবং স্ট্যাঞ্জ অনুযায়ী এক্সপ্লেনেশনটাও ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই পোয়েমের ইম্পর্টেন্ট কতগুলো ওয়ার্ডের অর্থ জানব। আমি সেই অর্থগুলো লিখে রেখেছি, চলো আমরা সেই অর্থগুলো দেখে নিই। ক্লেইম, দাবি করা, সেপারেট, পৃথক, ডাইভার্স, বিচিত্র, মাইন, আমার, বার্থ, জন্ম, নার্চার, লালন পালন করা, লঞ্চ, শুরু করা, ফিউচার, বৈশিষ্ট্য, বিয়ার, বহন করা, ফেশাল, মুখের উপরিভাগ, এক্সপ্রেশন, অভিব্যক্তি, সেট, স্থাপন করা, লাভ, হাসাহাসি করা, সেন্স, উপলব্ধি করতে পারা, টার্ন, রূপান্তরিত হওয়া, স্ট্রেঞ্জার, অপরিচিত, আর্ম, বাহু, লেন্থ, দৈর্ঘ্য, স্ট্রেংথ, শক্তি, সার্কেল, চক্র, ওন, নিজের। তোমরা অবশ্যই এই ওয়ার্ডের অর্থগুলো শিখবে। আমি আমার পরের ভিডিওতে এই পোয়েমের সামারি নিয়ে আলোচনা করব এবং এই পোয়েম থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করে রেখেছি, সেই প্রশ্নের আনসারগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।